আজকের বিষয় গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা ও করণীয়। ফোন-ইন অনুষ্ঠান পরিচালনা করবেন ডাক্তার সঞ্জয় বিশ্বাস, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা ও ফেসবুক লাইভে যারা দেখছেন, শুভ দুপুর। সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ থেকে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জিওবির আওতায় ফোন-ইন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার সঞ্জয় বিশ্বাস। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ FM 92.0 মেগাহার্জে। আজকের আলোচনার বিষয় গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা ও করণীয়। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রিনা রানী সাহা, সহকারী অধ্যাপক গাইনি ও অবস বিভাগ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ, ও ডাক্তার নাজমুন সেহার মেরি, সহকারী অধ্যাপক গাইনি ও অবস বিভাগ, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ। আজ আমরা বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা ও করণীয় বিষয়ে। ম্যাডাম দুজনকেই আজকের অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি, ধন্যবাদ সঞ্জয়। ম্যাডাম, আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা ও করণীয় বিষয়। তো গর্ভবতী প্রতিটা মায়ের এবং তার পরিবার যারা, তাদের জন্য এই সময়টা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাচ্চার বেড়ে ওঠা বা পরবর্তী একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা যাতে হয়, এই সময়টা কী কী করতে পারে সার্বিক বিষয় হয়তো আমাদের যারা দর্শক বা শ্রোতা আছে আজকে জানতে পারবে। তো গর্ভবতী মায়ের একেবারে গর্ভধারণের আগে থেকেই যদি একটু রিনা রানী ম্যাডামের কাছে আসতে চাই যে গর্ভধারণের আগেই কি আমাদের এই বিষয়ে ধারণা বা প্রস্তুতি যদি নেওয়ার দরকার হয়, একেবারে গর্ভধারণের আগে কোন কোন বিষয়গুলো একটু খেয়াল করবে সে বিষয়ে যদি ম্যাডাম একটু বলেন। ধন্যবাদ। আমরা সবাই জানি যে প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাছে বা দূরে যে সকল সম্মানিত শ্রোতাবিন্দু শুনছেন এবং আয়োজক মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ দুপুর। আমাদের সবাই আমরা জানি যে প্রেগনেন্সি বা গর্ভবতী অবস্থা এটা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কিন্তু যখনই এইটা যদিও স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কিন্তু যখনই একটা মায়ের গর্ভে একটা শিশু আসে তখনই কিন্তু তার শারীরিক এবং মানসিক কিছু বিষয় পরিবর্তন হয়। এই বিষয়গুলো অনেকে না জানার কারণে অনেক সময় সে অস্বস্তি ফিল করে, অথবা তার ভিতরে একটা ভয় কাজ করে যে এই যে এরকম একটা অবস্থা, তার কি হয়, তার বাচ্চাটার কি হয়, সে বেঁচে থাকবে কি না, মানে নানা রকম ভয় তার ভিতরে কাজ করতে থাকে। এই জন্য অবশ্যই আমি মনে করি বা আমরা চিকিৎসকরা মনে করি যে একজন মা গর্ভবতী হওয়ার আগে সে যদি আগে থেকেই চিকিৎসকের বা তার পরামর্শক কাছ থেকে যদি কিছু তথ্য আগে থেকে জানা থাকে, তাহলে এই বিষয়গুলো সে সহজভাবে গ্রহণ করতে পারে এবং তার যে প্রেগনেন্সির সময় যা যা করণীয় সেটা সে করতে পারে। এবং প্রেগনেন্সি শেষে আমাদের যে উদ্দেশ্য যে আমরা একটা সুস্থ দেহ থেকে আমরা একটা সুস্থ বাচ্চা পেতে চাই, যাতে আমাদের একটা সুস্থ জাতি বা জেনারেশন পায়। এই জন্য যেটা বলা হয় যে প্রেগনেন্সি কাউন্সিলিং একটা বিষয় থাকে, যেটা প্রেগনেন্সি হওয়ার আগে একটা মা এসে সেই পরামর্শগুলো নিতে পারে। আর একটা প্রেগনেন্সি হলে পুরো প্রেগনেন্সি আমরা 9 মাস ধরি বা 280 দিন, এই সময়টাতে সে সেবা নিতে আসে এবং কিভাবে সে ফলো আপে আসবে এবং আসার পরে তার কী কী করণীয়, এটা সব তথ্যগুলো সে পেয়ে থাকে। এই জন্য আমরা দেখি যে প্রেগনেন্সি কাউন্সিলিং বা আগে কোনো তথ্য সে মানে প্রয়োজন কেন। আমরা সবাই জানি যে পৃথিবী আধুনিকায়ন হচ্ছে, বাংলাদেশের নারীরাও এগিয়ে চলেছে, শিক্ষিত হচ্ছে, সচেতন হচ্ছে এবং তাদের পড়াশোনা, তাদের যে ক্যারিয়ার করতে যে অনেক মায়ের যে স্বাভাবিক বয়স সেটা থেকে কিন্তু অনেক মা অনেক বেশি বয়সে যে বিয়ে করছে অথবা বাচ্চা একটু দেরি করে নিচ্ছে। আমরা বলি যে 30 বছর পার হয়ে গেলে একটা মা ঝুঁকিপূর্ণ মা হিসাবে চলে আসে, কারণ ওই বয়সের পরে অনেক মায়েরই বিভিন্ন মেডিকেল রোগ যেমন ডায়াবেটিস, প্রেশার, হাইপোথাইরয়েডিজম, এরকম অনেক রোগে চলে আসে।
তারপরে কি ওই মাটা বাচ্চা নেবে না? অবশ্যই নেবে। কারণ এসব যদি কারো, একটা হলো যে বংশগত থাকলে 30 বছরের পরে এই রোগগুলো আসে, আর একটা হচ্ছে যে প্রেগনেন্সিতেই কিছু রোগ আসে। তার মধ্যে যেমন ডায়াবেটিস ফ্যামিলিতে থাকলে ওই মাটার ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে। তারপরে প্রেশার যদি ফ্যামিলিতে থাকে তাহলে ওই মাটার প্রেগনেন্সিতে জেস্টেশনাল ডায়াবেটিস বা জেস্টেশনাল প্রেশার, মানে প্রেগনেন্সি বা গর্ভবতী অবস্থায় এই প্রেশারগুলো আসতে পারে। তো এটা হচ্ছে যে আগে থেকেই তার প্রেশার থাকতে পারে, আগে থেকেই তার ডায়াবেটিস থাকতে পারে, আগে থেকেই তার নানা রকম রোগ বা ঝুঁকি থাকে, যেটা কিনা ওই সময় সে বাচ্চা নিবে কিনা, সে অবশ্যই বাচ্চা নিতে পারবে। তবে বিষয়গুলোকে তাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণে এনে নিতে হবে। কারণ নিয়ন্ত্রণে থাকলে তখন কিন্তু সে যেমন সুস্থ থাকবে, তার ভিতরে যে বাচ্চাটা, যে শিশুটা মানে বেড়ে উঠছে, সেও কিন্তু সুস্থ থাকবে। আর এগুলো যদি তার জানা না থাকে, নিয়মিত বিষয়গুলো যদি সে সেবাটা না নেয়, আমরা যেটা বলি যে প্রসব পূর্ব সেবা বা অ্যান্টিনেটাল কেয়ার, এটা না হলে সে কিন্তু ওই ঝুঁকিগুলো সে বুঝতে পারে না আগে। যখন আসে তখন মা বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায় বা আমাদের লস হতে পারে। এই জন্য আমরা মনে করি যে অবশ্যই তার মানে প্রসব পূর্ব এবং গর্ভবতী হওয়ার আগেই এটা চেক আপ বা প্রিকনসেপশনাল কাউন্সিলিং আমরা বলি, যে পরামর্শ নেওয়া। হ্যাঁ, আর গর্ভবতী হলে অবশ্যই তাকে চেক আপে থাকতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে চেক আপে থাকতে হলে মানে নিয়ম বলছে যে আমরা 9 মাস ধরে নিই, যে বা 280 দিন একটা গর্ভকালীন সময়। এটা বলছে যে 7 মাস পর্যন্ত বা 28 সপ্তাহ পর্যন্ত প্রতি 4 সপ্তাহে একবার বা মাসে একবার, অর্থাৎ 7 মাস পর্যন্ত মাসে একবার করে চেক আপ নেওয়ার কথা নর্মালি বা স্বাভাবিকভাবে। তারপর বলা হয় যে 28 সপ্তাহ থেকে 36 সপ্তাহ 2 সপ্তাহে একবার করে, এবং 36 সপ্তাহ থেকে 40 সপ্তাহ থেকে 1 সপ্তাহে একবার। তো টোটাল দেখা যায় যে মানে 15 বার নেওয়ার কথা। কিন্তু সব মা কিন্তু এই 15 বার আসতে পারেন না বা নেওয়া সম্ভব হয় না। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা নির্ধারণ করেছে, সেটা অন্তত 4 বার যেন একটা মা গর্ভকালীন অবস্থায় সে যেন সেবাটা নেয়। এখন সেটা কখন কখন নিবে এই 4 বার? 4 বারের ম্যাডাম, আমরা যদি একটা ফোন কল একটু নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, জি শুনতে পাচ্ছি। কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করবেন। জি শুনতে পাচ্ছি। জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমি রূপালী বলছি পাটুরিয়া থেকে। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে, গর্ভবতী অবস্থায় যদি মায়ের হেপাটাইটিস বি পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে আসলে কি করণীয় বা এই বিষয়ে কিভাবে একটু সতর্ক থাকা যায়? জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নিশ্চয়ই আমরা উত্তর আসবো। হ্যাঁ, আমার ওখানে আলোচনাটা একটু শেষ করেন, 4 বারের যে বিষয়টা একটু বলেন। 4 বার বিষয়টা বলে আমি আমার সম্মানিত শ্রোতার প্রশ্নে উত্তরে যাব। 4 বার যে নেওয়া হয়, আমরা বলি যে 4 বার হচ্ছে যে অন্তত 4 মাসের সময় একটা, মানে 16 সপ্তাহে একবার। তারপরে আমরা বলি যে 24 সপ্তাহে একবার, মানে 6 মাসের সময় একবার, 28 সপ্তাহের সময় একবার, বা যেটা বলছি আমরা 7 মাসের সময়, আর 32 সপ্তাহে একবার। এই সময়গুলোতে হয় কি যে ম্যাক্সিমাম ঝুঁকিপূর্ণ বিষয়গুলো মায়ের চলে আসে, যার কারণে আমরা প্রাথমিক স্টেজে এটা ধরা পড়ে এবং সময় মতো চিকিৎসা এবং পরামর্শগুলো সে মা যদি মেনে চলতে পারে, তাহলে মা বাচ্চা দুজনাই ভালো থাকে। আর আমি 15 বার না হোক অন্তত ন্যূনতম 4 বার যেন আমাদের, এটা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত। 4 বার নিলেও আমাদের সেই মাটা ভালো থাকবে। এবার উত্তরে যদি রূপালী পাচুরিয়া থেকে, উনি হেপাটাইটিস বিষয়ে, হ্যাঁ, আমাদের প্রশ্নকর্তা রূপালী সে করেছে যে হেপাটাইটিস বি, তার সঙ্গে যদি প্রেগনেন্সি হয় তাহলে মা বাচ্চার জন্য যে পরামর্শ, সেটা হলো যে হেপাটাইটিস বি এটা একটা ভাইরাস। এই ভাইরাসজনিত কারণে একটা মায়ের বিশেষ করে কিছু সমস্যা মায়েরও থাকতে পারে। আবার
সিম্পল হেপাটাইটিস বি শুধুমাত্র কেরিয়ার হিসাবে থাকে, যে একটা মা স্বাভাবিকভাবে সব কিছু চলছে কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছে না বা কোনো সমস্যা সে অনুভব করবে না। এই মাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই 10 জনের মধ্যে বলা হয় যে 9 জনই কেরিয়ার হিসাবে থাকে, মানে দেখা যায় যে তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কখনো পরীক্ষা করতে যেয়ে ধরা পড়লো যে তার বি ভাইরাস আছে। আরেকটা হলো যে একজন সে শারীরিকভাবে সমস্যা অনুভব করতে পারে, বিশেষ করে তার লিভার আক্রান্ত। এই যে হেপাটাইটিস মানে লিভার যেখানে ইনফ্লামেশন হচ্ছে সেটা হতে পারে। তো হেপাটাইটিস যাদের হয়েছে সে মারা যদি স্বাভাবিক থাকে, তার কোনো সিমটম যদি না থাকে, তাহলে যেটা করতে হবে যে বা করণীয় সেটা হলো যে বি ভাইরাস যদি অ্যাক্টিভ পর্যায়ে থাকে তখন আমরা যেটা দেখি প্রেগনেন্সিতে ফলো আপ করার সময় যে ভাইরাল লোডটা কীরকম আছে। ভাইরাসের লোড যদি বেশি থাকে তখন এবং তার সঙ্গে সিমটম থাকে, তাহলে তাকে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা থাকতে হবে। আর যদি ভাইরাল লোড কম থাকে কিন্তু ক্যারিয়ার, তারপরেও ক্যারিয়ার হলে যেটা হয় যে এই ভাইরাসটা মা থেকে শিশুতেও আক্রান্ত হতে পারে। এই জন্য কখন বেশি আক্রান্ত হয় এটা হচ্ছে যে ডেলিভারির সময় এটা আক্রান্ত হতে পারে, আবার হচ্ছে যে ব্রেস্টফিড করার মাধ্যমেও যদি অল্প পরিমাণ এটা বাচ্চা আক্রান্ত হতে পারে। তাহলে তো আসলে একটা মারও আক্রান্ত বাচ্চা আক্রান্ত এটা কিন্তু কেউ পরিবার বা কেউ মেনে নিতে পারে না। তাহলে করণীয় কি? আমরা দেখেছি যে বাচ্চা হওয়ার পরপরই বলা হয় যে 24 ঘন্টার পরেই বা ইমিডিয়েট আপনার ডেলিভারি, তাহলে বাচ্চার জন্য ভ্যাকসিন আছে। বাচ্চার 2 নিতম্বে 2টা ভ্যাকসিন দেওয়া হয়, যাতে এই ভ্যাকসিনটা যদি নিতে পারে ডেলিভারির পর বিশেষ করে যে মা আক্রান্ত সে মার যদি বাচ্চা ডেলিভারির পর বাচ্চাকে এই ভ্যাকসিন 2টা দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে 95% থেকে 99%ই তার ওই ভাইরাস আক্রান্ত হয় না শিশুটা, সেখান থেকে সে মুক্ত থাকতে পারে। আর হেপাটাইটিস বি যদি আক্রান্ত বা সমস্যা থাকে সেটা জয়েন্ট কনসালটেশনে আসলে এটা থাকতে হয়, যে গাইনোকোলজিস্ট দেখবে যে গাইনোকোলজিক্যাল বা অবস্টেটিক্যাল বা প্রসূতিগতভাবে তার কোনো সমস্যা যাতে না হয় সেই বিষয়গুলো, কিন্তু ভাইরাস শারীরিকভাবে তাকে যে সমস্যাগুলো করছে সেখানে তাকে অ্যান্টিভাইরাল ড্রাগ বা অন্য কিছু লাগবে কি না সেটা একজন মেডিসিন বিশেষ করে হেপাটোলজিস্ট এর সঙ্গে কনসালটেশনে থাকার প্রয়োজন হয়, যাতে মা বাচ্চা দুজনেই ভালো থাকে, সুস্থ এখানে থাকে। একটা বিষয় বললেন যে বুকের দুধের মাধ্যমেও কিছুটা আসতে পারে, সেক্ষেত্রে এই বাচ্চার ক্ষেত্রে আসলে বুকের দুধ পান করার ক্ষেত্রে পরামর্শ কেমন হবে? বলা হয় যে হেপাটাইটিস বিতে কিছুটা যায়, মানে অনেক বেশি যায় তা না, কিন্তু যদি অল্টারনেটিভ না থাকে তাহলে আমার মনে হয় যে আমাদের অনেক মারাই আছে যে যারা এক্সট্রা ফুড বাচ্চাকে কিন্তু মানে বেয়ার করতে গেলে অনেক খরচ আসে, সবার পক্ষে কিন্তু ওই খরচটা বেয়ার করা সম্ভব হয় না। যদি সেফ অল্টারনেটিভ না থাকে তাহলে ব্রেস্টফিড করতে পারে, কিন্তু আমরা যারা দেখেছি যে যারা টিকাটা দিয়ে দেয় ব্রেস্টফিড করালেও ওই ঝুঁকিটা কিন্তু অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে তখন হয়তো নিতে, আর যদি অল্টারনেটিভ সে পায় যে টাকা পয়সা জনিত ঝামেলা না থাকে অথবা অল্টারনেটিভ সোর্স থেকে, তাহলে সে অল্টারনেটিভে যেতে হবে। তবে এখন কিন্তু নাওএডেজ এটা আসলে ডিসকারেজ করছে না, এনকারেজই করছে ব্রেস্টফিড করানোর জন্য। মানে আরেকটা ফোন কল আমরা একটু নিয়ে। হ্যালো, জি আসসালাম। আমি মেহরিন বলছি, জি বগুড়া থেকে। জি বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, ওই আমার মায়ের একটু সমস্যা হতো, আমি এই বিষয়টি কথা বলবো আর কি। যে মায়ের বয়স 46 বছর, তো মা হচ্ছে যে মানে গর্ভধারণ করতে যাচ্ছে, মানে বাচ্চা নিতে যাচ্ছেন আর কি। তো এই ক্ষেত্রে মানে এটা কি খুব ঝুঁকিপূর্ণ হবে বা কোনো সমস্যা হবে, নাকি ডাক্তারি পরামর্শ অনুযায়ী চললে এটা ঠিকঠাক ভাবে সকলের দিকে যাবে? ঠিক আছে, ধন্যবাদ। ওনার ম্যাডাম কি জানতে চাইবেন ডায়াবেটিক বা হাইপারটেনশন বিষয়ে কোনো কিছু অ্যাসোসিয়েটেড যদি কোনো কিছু জানতে চান?
আচ্ছা ঠিক আছে। ওনার কি ডায়াবেটিক অথবা প্রেশার বা অন্য হাইপোথাইরয়েডিজম বা কোনো ধরনের কোনো ওষুধ উনি নিয়মিত খান কিনা, হার্টের জন্য হোক বা অন্য কোনো কিছু? কয় ছেলে মেয়ে? হ্যালো। উনি কি নিয়মিত কোনো ওষুধ খান কোনো অসুখের জন্য? না, শরীরের মধ্যে কোনো রোগ নাই, একটু হয়তো জ্বরের একটু প্রবলেম আছে, সেটার অপারেশন করতে হবে। তো ডাক্তার বলছেন যে অপারেশন করার পরে যদি এটা ঝুঁকিপূর্ণ বাচ্চা নেওয়া যাবে আর কি। তো আপনাদের আচ্ছা। আলাপ শুনলাম যে 30 বছরের উপরে একটু ঝুঁকি হয় অনেক বেশি। তো সেই জায়গা থেকে মায়ের বয়স যেহেতু 46 বছর, তো সেই ক্ষেত্রে তো ঝুঁকির পরিমাণটা আরো বেশি হবে। বা এই ক্ষেত্রে আসলে জি, করণীয় ধন্যবাদ। কি আমাদের? বা নিশ্চয়ই এর উত্তরে ম্যাডাম আসবেন। আমার একটা প্রশ্ন আছে যে তার এখন কি 46 বছর বয়স, 46 বয়স? হ্যালো। হ্যাঁ, ওনার বয়স 46 এখন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এমনি আগে বাচ্চা আছে? আপনারা কয় ভাই বোন? কয় ভাই বোন? আমি একাই। ও, এখন আরেকটা বেবি নিতে। ওনার বয়স কত? আপনার বয়স কত হবে? আমার বয়স 25 বছর। 25 বছর। আচ্ছা, এই 25 বছরে কি উনি কখনো ট্রাই করেছিলেন বাচ্চা কাচ্চা নেওয়ার? আচ্ছা ম্যাডাম, আপনি যদি ওভারঅল ওনাকে একটা ধারণা দেন, আমি ম্যাডামের কাছে, মেরি ম্যাডামের কাছে একটু যাচ্ছি। ম্যাডাম যদি একটু kindly। ধন্যবাদ। খুব সুন্দর একটা আয়োজন, আর ধন্যবাদ শ্রোতাকেও এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। 46 বছর বয়স, ঝুঁকিপূর্ণ ম্যাডাম, বাচ্চা। আরেকটা ফোন কল একটু নিয়ে তারপরে আমরা উত্তরটা আসি। হ্যালো। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। রায়মহল খুলনা থেকে অনুবিশ্বাস বলছি। অনুবিশ্বাস খুলনা থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, যে মায়ের যদি থাইরয়েড থাকে তাহলে বাচ্চার কি থাইরয়েড হওয়ার সম্ভাবনা আছে কিনা? আর ধন্যবাদ। থাইরয়েড অবস্থায় সন্তান কি কখনো মানে প্রতিবন্ধী হয় কিনা, এটা জানার ইচ্ছা। আচ্ছা জি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা এর প্রশ্নের উত্তর আসবো। ম্যাডাম, আপনি যদি আগের প্রশ্নের উত্তরটা আসেন। হ্যাঁ, 46 বছর বয়স অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ আমরা বলবো, কারণ একটু আগে ম্যাডাম বললেন 30 বছর বয়সের পরেই, 30 থেকে 35 বছর বয়সের পরে একটা প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই জন্য তাকে, যেহেতু তিনি ইচ্ছা পোষণ করেছেন কি উনি বাচ্চা নিতে চাচ্ছেন, অবশ্যই উনি নিতে পারবেন, কিন্তু তার আগে যেটা করতে হবে ওনাকে, উনি অবশ্যই একজন কনসালটেন্টের পরামর্শ নেবেন, অবস্টেটিশিয়ান গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। যেহেতু আপনি বললেন কি আপনার মায়ের জরায়ুতে একটু সমস্যা আছে, আসলে কি ধরনের সমস্যা সেটাও আমরা জানি না, সেটা একটু দেখতে হবে। প্লাস ওনার হচ্ছে প্রি কনসেপশনাল একটা চেক আপ দরকার। চেক আপের মধ্যে তার সমস্ত স্ক্রিনিং, যেমন তার ডায়াবেটিস, তার থাইরয়েড, তার প্রেশার, তার অন্যান্য প্যারামিটারসগুলো ভালো আছে আমরা কিনা। যদি একটা ফোন কল একটু নিয়ে নিই, তারপরে আমরা আলোচনায় থাকবো, একই আলোচনায়। হ্যালো, কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা পড়াশোনা করার বিষয়ে কথা বলছি। জি, ওই অল্প বয়স, 13 বছর বয়স। এখন অপারেশনে মানে বেসরকারি অথবা সরকারি কি কোনো এটা অপারেশনটা কি গলার অপারেশন? অপারেশন কোথায়, মানে গলার অপারেশন না কি জানি বললেন? গলার অপারেশন। জি, আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা ও করণীয়। তারপরেও অল্প খরচে আপনি অপারেশন করালে নিকটস্থ যে সরকারি হাসপাতাল আছে ওখানে যোগাযোগ করলে নিশ্চয়ই সেখানে খুবই অল্প খরচ, মানে ফ্রিতে আপনি অপারেশন করাতে পারবেন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মানে আলোচনা। ধন্যবাদ। তো আমি যেটা বলছিলাম, তার একটা প্রি কনসেপশনাল একটা স্ক্রিনিং করা দরকার, এবং ওনার মাসিকটা নিয়মিত হচ্ছে কিনা এই জিনিসটাও আমাদের দেখতে হবে, কারণ 35 বছরের পরে একটা মহিলার ডিম্বাণুর সংখ্যা এবং ডিম্বাণুর কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের AMH নামক একটা হরমোন আছে, প্লাস আলট্রাসোনোগ্রাফি করেও দেখে নিতে হবে তার জরায়ুর সমস্যাটা কী ধরনের। এবং AMH যদি স্বাভাবিক থাকে, অনেকের থাকতে পারে, অনেকের কমে যেতে পারে, প্লাস তার যদি অন্য কোনো সমস্যা না থাকে, সে চেষ্টা করতে পারে, ট্রাই করে দেখুক। কিন্তু এই প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে, যেটা প্রেগনেন্সি হওয়ার পরেও যদি সে কনসিভ করে, এখানে কিন্তু কনজেনিটাল অ্যানোমালি বেবি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ একটা বয়সের পরে যেহেতু কোয়ালিটি ডিমের
কোয়ালিটি প্লাস হচ্ছে স্পার্মের কোয়ালিটি খারাপ হয়ে যায় এবং 35-এর পরে কনজেনিটাল অ্যানোমালাস বেবি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তাহলে ওনাকে বলতে হবে কি উনি যদি ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে অবশ্যই উনি একজন কনসালটেন্টের পরামর্শ নিয়ে আগে ওনার এসব চেক আপ প্লাস ওনার অবস্থা কীরকম সেটা উনি যাচাই বাছাই করে তারপরে উনি একটা সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। বয়স বিবেচনায় ম্যাডাম বলেন ঝুঁকিপূর্ণ, এবং তারপরও জরায়ুর সমস্যা থাকলে সেগুলো একজন গাইনি এবং অবস বিশেষজ্ঞের সাথে কথা বলে, এবং ম্যাডাম একটা যেটা বিষয় বললেন যে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাও অনেকখানি বেড়ে যায় এবং অন্য ডায়াবেটিক এগুলো নাই আপনি যদিও বললেন, তারপরেও সার্বিক ঝুঁকি চিন্তা করে আপনি যে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপরে হয়তো নিতে পারেন। বিশেষ করে আমি আমার সম্মানিত কলিগ সে অনেক সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছে। আমি মানে 46 বছর, আমি আরেকটু কথা একটু বলতে চাই, সেটা হলো যে আমাদের রিপ্রোডাক্টিভ এজ বলা হয় যে 15 থেকে 45 বছর বয়স, কারণ এই 15 থেকে 45 বছর বয়সেই মেয়েদের ডিম্বাশয় দুইটা আছে, ডান অ্যান্ড বাম। এই ডিম্বাশয়গুলোতে যে ডিম্বাণুগুলো থাকে সেটা কিন্তু 45 বছর পর্যন্তই আমরা ভালো পাই, মানে বাচ্চা ধারণ করতে পারে। বলা হয় যে 40-এর পরে বাচ্চা ধারণ প্রায় কমেই যায়, পাওয়াই যায় না, খুবই অল্প কারো হতে, যে ম্যাডাম যে তথ্যগুলো বললেন, যদি কারো ওই জিনিসগুলো ঠিক থাকে হরমোন এবং ফলিকলগুলো, সেক্ষেত্রে নর্মালি বা স্বাভাবিকভাবে বা ওষুধের মাধ্যমে বাচ্চা হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 45 বছরের পরে স্বাভাবিক বাচ্চা ধারণ করার মতো দেহের পরিবেশটা থাকে না। তবে রেয়ার দু একজন, যে উদাহরণ অনেকে আপনারা জেনে থাকবেন যে কাঙ্গালিনী সুফিয়া, যে কিনা 63 বছর বয়সে বাচ্চা ধারণ করেছে স্বাভাবিকভাবে, এটা কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু স্বাভাবিক উদাহরণ না। মানে 15 থেকে 45 বছরেই কিন্তু স্বাভাবিক বাচ্চা ধারণ করে। তবে আমরা ইদানিং মানে এখন দেখতেছি যে অনেক মা 47, 48, 50, 52 বছরেও বাচ্চা ধারণ করছে। এটা স্বাভাবিক প্রসেসের মাধ্যমে না, এটা হচ্ছে টেস্ট টিউব বেবি, আপনারা শুনে থাকবেন, জেনে থাকবেন, যেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল রিপ্রোডাকটিভ টেকনিক বা এআরটি মাধ্যমে, যেখানে কিনা মানে মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু মিলিত করে ভ্রূণ তৈরি করে সে মায়ের জরায়ুতে গেঁথে আর্টিফিশিয়ালি সে বাচ্চাটাকে মায়ের গর্ভেই তৈরি, মানে একটা ফোন কল একটু নিয়ে নি। হ্যালো, দাদা শুভদুপুর কথা বলছিলাম, মেহেদি হাসান মামুন, সেবা থেকে আপনাদের কাছে সম্প্রতি মানিকগঞ্জ থেকে। মেহেদি হাসান মামুন ভাই আমাদের নিয়মিত শ্রোতা, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খাবারের পুষ্টিমান এর কথা বলা হচ্ছে, আসলে কিভাবে খাবার রান্না করলে আসলে পুষ্টিগুণ বজায় থাকে ঠিকভাবে, সেটা পরে একটু আলোচনা করলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আপনার প্রশ্নের উত্তর, মানে আপনি যেটা বলছেন সেটা। হ্যাঁ, যেটা হচ্ছে যে যেহেতু আপনার মায়ের সম্মানিত শ্রোতার মার বয়স বলছে 46, আমরা যেটা আমাদের অভিজ্ঞতা বা আমাদের বইয়ের যে শিক্ষা বা নলেজ, সেখান থেকে আমরা যতটুকু পাই যে নর্মালি তার জন্য 46 বছর বাচ্চা ধারণের জন্য উপযুক্ত বয়স না। তারপরেও একজন মানুষের বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু উপায়ও আছে। সেই উপায়টা জানার জন্য আমার যে সহযোগী কলিগ আছেন, সে কিন্তু বলেছেন সুন্দরভাবে যে আপনি একজন মানে ওই বিষয়ের যে চিকিৎসক বা ইনফার্টিলিটি বিশেষজ্ঞ আছে তার পরামর্শ নিতে পারেন, এবং প্রয়োজনে যে অল্টারনেটিভগুলো বিষয় আমি বললাম, যে টেস্ট টিউব বেবি যেটা তার জন্য, এটারও কিন্তু একটা ভালো ব্যবস্থা আছে। তবে এই বিষয়গুলো তার বডির জন্য কোনটা মানে উপযুক্ত হবে সেটা কিন্তু ডাক্তারের কাছে যে তার সকল বিষয় চেক করে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাবে যে সে স্বাভাবিকভাবে এখনো বাচ্চা ধারণ করার অবস্থায় আছে, নাকি তাকে অল্টারনেটিভ যে টেস্ট টিউব বেবি বা এরকম কিছু নিতে পারে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, সুন্দরভাবে দুজনই বললেন, এবং আশা করি কারোর সাথে পরামর্শ করে যদি সেরকম ইচ্ছা থাকে হয়তো কোনো একটা সমাধান বের করে ফেলতে পারবে। অনুবিশ্বাসের প্রশ্ন, হ্যাঁ ম্যাডাম, খুলনা থেকে যুক্ত হয়েছিল থাইরয়েডের যে সমস্যাটা নিয়ে। হ্যাঁ তোমাকে ধন্যবাদ, একটা সুন্দর খুবই ভালো একটা সময়োপযোগী প্রশ্ন করেছো। যে মায়ের থাইরয়েড হয় সে মায়ের বাচ্চাটা থাইরয়েড হবে কিনা বা সমস্যা হবে কিনা বা তার কোনো সে এফেক্টেড হবে কিনা বা বুদ্ধি প্রতিবন্ধী হবে কিনা, এটা খুবই সময়োপযোগী একটা প্রশ্ন। আমি বলবো এটা সবারই জিজ্ঞাসা থাকে এবং থাকা উচিত। অবশ্যই এখানে আমরা দেখি যে মাটার হাইপোথাইরয়েডিজম আছে
বা হাইপারথাইরয়েডিজম আছে, থাইরয়েড হরমোন কমে গেলে আমরা ওই কন্ডিশনটাকে বলি হাইপোথাইরয়েডিজম, আর থাইরয়েড হরমোনের আধিক্য যদি থাকে হাইপারথাইরয়েডিজম। এখন যে রোগটাই থাকুক না কেন, দুটো কন্ডিশনেই একটা মা তো যার বাচ্চা নাই সে কিন্তু বাচ্চা চাবে এবং বাচ্চা নিতে হবে, এটা তার অধিকার, এটা তার অবশ্যই তাকে পেতে হবে। এখন এরকম একটা কন্ডিশনে যেটা করতে হয় যে আগে থেকেই জানে, আমাদের প্রথম প্রশ্ন সঞ্জয় বলেছিল যে মায়ের বাচ্চা নেওয়ার আগে কোনো পরামর্শ বা করার প্রয়োজন আছে কিনা। এই হাইপোথাইরয়েডিজমের একটা এমন জায়গা যেখানে পরামর্শ অবশ্যই প্রয়োজন আছে। কারণ হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম যদি কোনো মা আগে থেকে জেনে থাকে বা তার জানা থাকে, তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যায়। তখন কিন্তু আমরা ডাইরেক্ট পরবর্তী স্টেপে চলে যাই যে এরপরে কি করণীয়। কিন্তু যদি কারোর জানা না থাকে, আমরা কিন্তু ওই বাচ্চা নেওয়ার আগে আমরা এই পরীক্ষাটা, যদি আমাদের তার ইতিহাস থেকে মনে হয় যে তার হাইপোথাইরয়েডিজম হইতে পারে, তখন আমরা ওই পরীক্ষাটাও করে এটা ডিটেক্ট করি। আর কারো যদি জানাই থাকে যে সে হাইপোথাইরয়েডিজম রোগী, তাহলে তাকে আমরা, যদি সেটা কন্ট্রোলে আছে কিনা, যদি কন্ট্রোলে না থাকে তাহলে আমরা থাইরক্সিন নামক যে ওষুধটা আছে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয়, সেই ওষুধটা দিয়ে আমরা তাকে কন্ট্রোল পর্যায়ে, মানে নর্মাল যে লেভেল থাকা উচিত থাইরক্সিনের, সেই লেভেলে নিয়ে এসে তাকে উপদেশ দিই যে সে যেন তখন বাচ্চাটা ধারণ করে। তাহলে মা এবং বাচ্চা দুজনেই শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকে। কিন্তু কোনো মায়ের হাইপোথাইরয়েডিজম আছে, তার জানা নাই অথবা জানা আছে কিন্তু সে চিকিৎসাটা নিল না, হ্যাঁ, সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম যদি কন্ট্রোল না থাকে, চিকিৎসায় না থাকে, তাহলে কিন্তু ওই যে তার বাচ্চাটাও কিন্তু এফেক্টেড হতে পারে। আমরা একটা যে গয়টার বা গলগণ্ড রোগ, অনেকেই জানে যে গলার কাছে একটা ঘ্যাগ, আমরা ছোটোবেলায় বলতাম যে এটাকে গলগণ্ড। তাহলে ওই বাচ্চাটা যার হচ্ছে যে থাইরয়েডের অভাব হবে, তার কিন্তু কনজেনিটাল গয়টার নিয়েও ও বাচ্চাটা আসতে পারে। অর্থাৎ আবার জন্ম নিলেও সে বাচ্চাটার চেহারাটা হবে বোকা বোকা, ইডিওটিক লুকিং। কারণ হচ্ছে থাইরক্সিন আমাদের দেহের অনেক কিছুই স্বাভাবিক রাখে, তার মধ্যে আমাদের চেহারা, বুদ্ধিমত্তা, এগুলো, মেটাবলিজম, সব কিছু। আর যার যদি মায়ের পেটে থাকা অবস্থায় যদি কন্ট্রোলে না থাকে, তাহলে ওই বাচ্চাটা কিন্তু মেন্টালি রিটার্ডেড বেবি হতে পারে, বা লুকিংটা হচ্ছে যে ইডিওটিক লুকিং থাকে। এই জন্য পরামর্শ হলো যে যদি বাচ্চার মায়ের মানে হাইপোথাইরয়েডিজম কন্ট্রোলে না থাকে, বাচ্চা এফেক্টেড হবে। হ্যাঁ, ইভেন এটা কনজেনিটালি ছোট, মানে এটাকে বলি যে আমরা ডোয়ার্ফিজম, মানে ক্রেটিনিজম বলে, যে এই বাচ্চাটা মানে দেখা যাবে যে অন্য বাচ্চার চেয়ে তার গ্রোথটা কম থাকবে, তার চেহারাটা বোকা বোকা থাকবে, এবং তার গলায় ওই যে গলগণ্ড রোগ বা থাইরয়েড এগুলো থাকতে পারে। তবে এটা আগে থেকে জানা থাকলে বা প্রেগনেন্সিতেও ধরা পড়লে আমরা ড্রাগ দিয়ে কন্ট্রোল করে ফেলি, যেন বাচ্চাটা এফেক্টেড না হয়। পরামর্শ হলো এটা। ধন্যবাদ ম্যাডাম। মানে এই বিষয়টা যে থাকুক, যদি হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম থাকেও চিকিৎসা নিয়ে বাচ্চা নিতে পারবে, তবে নিয়ে দুশ্চিন্তা করার কারণে, তবে যেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ থাকে নিয়ে তবেই নেয়। না ভালো হয় যে এই ধরনের মাগুলো কিন্তু দুজনের পরামর্শ, এখানে গাইনোকোলজি এবং এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ থাকবে, লেভেলটাই করতে হবে। আর যখন বাচ্চা হবে তখন আমরা একজন নিউনাটোলজিস্টেরও পরামর্শ নিতে বলি, কি বাচ্চাটা থাইরয়েড একটা পরীক্ষা করে নিতে। কারণ যদি বাচ্চাটার থাকে, অনেক সময় মা বাবা কারোর থাকলে বাচ্চার হতে পারে, সেই ক্ষেত্রে তখন থাইরয়েড স্ক্রিনিং করে যদি বাচ্চা সেরকম থাকে, ওকে যদি আর্লি রিপ্লেসমেন্ট দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার বুদ্ধি টুদ্ধি এরকম না হওয়ার সম্ভাবনাই থাকে। কাজেই তখন তারও একটা রিপ্লেসমেন্ট লাগবে, সেই ক্ষেত্রে তখন একজন শিশু ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। আরেকজন প্রশ্ন করছেন পুষ্টি বিষয়। ম্যাডাম, আজকের আমাদের আলোচনার বিষয় গর্ভবতী মায়ের পুষ্টির চাহিদা, সে বিষয়ে যদি মেরি ম্যাডাম একটু বলেন যে একজন মা যখন গর্ভবতী হয়, তার আগে বা গর্ভবতী হলে, তখন আসলে পুষ্টির কোন কোন বিষয়গুলো আসলে মূলত একজন মায়ের বা তার পরিবারের খেয়াল রাখা উচিত, মানে টোটাল একটা কমপ্লিট পুষ্টির জন্য কোন কোন বিষয়গুলো, সেটা যদি একটু বলেন। সাথে আমাদের একজন নিয়মিত শ্রোতা মেহেদি হাসান মামুন, উনি জিজ্ঞেস করেছেন রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে এরকমভাবে কোনভাবে খেলে, সে বিষয়টাও যদি একটু আলোচনা। ধন্যবাদ মেহেদি হাসান আপনাকে সুন্দর একটা কোশ্চেন করার জন্য। পুষ্টি অবশ্যই একজন গর্ভবতী মায়ের জন্য জরুরি একটা জিনিস, এবং এটা শুধু গর্ভ অবস্থার জন্য না,
আমার মনে হয় প্ল্যানিং করতে হবে গর্ভের আগের থেকেই, কি যাতে সে তার নর্মাল একটা ওজন বা হচ্ছে নর্মাল বিএমআই থেকে সে হচ্ছে গর্ভধারণ করে। কারণ যদি সে একটা অপুষ্ট অবস্থা থেকেই গর্ভধারণ করে, তখন তার পুষ্টিটা কারেকশন করা বা তখন চাহিদা মেটানো বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তো জিনিসটা হচ্ছে যখন তিনি গর্ভবতী হবেন, তখন দেখা যায় কি প্রথম 3 মাস খাবার চাহিদা বা অরুচি বা অনেক ভালো লাগা জিনিসও হচ্ছে অপছন্দের জিনিস হয়ে যায়। সেক্ষেত্রে পুষ্টিটা একটু মেনটেন করা কষ্ট হয়ে যায়। কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলো তাকে অবশ্যই খেতে হবে। আর যেমন হচ্ছে তার একটা বলি আমরা হচ্ছে ব্যালেন্স ডায়েট, আর দুধ, ডিম, সবুজ শাক সবজি, ডেইলি একটা করে ফল, প্রচুর পরিমাণে পানি, এগুলো তো খেতেই হবে। এবং ঘরে যেটা রান্না হবে সেটা অবশ্যই অল্প তেল মশলা এবং ঝাল দিয়ে রান্না করতে হবে। এবং অতিরিক্ত সেদ্ধ করলে অনেক খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, যেমন হচ্ছে সবজি বা অনেক সময় ভিটামিন সি জাতীয় খাবারও দেখা যায় কি আপনি যদি বেশি সেদ্ধ করেন সেটা আর থাকে না। তো সেগুলো হচ্ছে পর্যাপ্ত বা পরিমিতভাবেই রান্না করে সেটা দিলে তাদের জন্য ভালো হয়। এবং অল্প অল্প করে বারে বারে সেই খাবারগুলো তাকে খেতে হবে। কারণ একসাথে যখন যদি সে খেয়ে নেয়, কারণ হচ্ছে তার ডাইজেস্টিভ সিস্টেমও সে সময় অনেকটা হচ্ছে দুরূহ অবস্থায় থাকে, হজম কমে যায়, কোষ্ঠকাঠিন্যর একটা সমস্যা থাকে, অ্যাসিডিটি হয়। সেই ক্ষেত্রে তখন যেটা তার ভালো লাগে ঘরে তৈরি যে খাবার, সে অল্প অল্প করে বারে বারে সেই খাবারগুলো খাবে এবং প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় জিনিস খাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু অ্যাড করে দিই। সাথে আমি যদি আরেকটু অনেকে দেখা যায় যে আমি এই একই প্রশ্নে ম্যাডাম যদি আরেকটু বলেন, সেটা হচ্ছে যে অনেকের বলে যে বেশি খাবার দিলে বা বাচ্চা বড় হয়ে যাবে, উপরে উঠে যাবে সামথিং এরকম, এবং খাবারের ক্ষেত্রে অনেকে রেস্ট্রিকশন দেওয়ার একটু চেষ্টা করে, সেই বিষয়টা যদি ম্যাডাম একটু। হ্যাঁ, মানে থ্যাংক ইউ সঞ্জয়, এটা একটা খুবই ভালো প্রশ্ন এবং আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু খুবই এই প্রশ্নর সম্মুখীন হই। আমার অনেক পেশেন্টরা আসে, তারা বলে যে ম্যাডাম যখন তার আত্মীয় স্বজন ভিতরে থাকে না, তখন বলে যে একটু বলে দেন আমাকে খাবার কম দেয়। কেন খাবার কম দেয়? বলে যে বাচ্চাটা বড় হবে, সিজার লাগবে এই জন্য। হ্যাঁ, তাহলে বললে মানে সে তার কিন্তু খিদা থাকে, এটা আসলে তার জন্য খুবই কষ্টের। আর এটাও বলতে হবে যে যখন একটা বাচ্চা পেটে থাকে তখন কিন্তু মা যে খাবারটা খায় তার নিউট্রিশনের বেশিরভাগই কিন্তু বাচ্চার দেহে চলে যায়। দেখা যায় যে একটা মা খুবই শুকনা, কিন্তু বাচ্চাটা যখন হচ্ছে খুব হেলদি, একটা সুন্দর বাচ্চা, স্বাভাবিক বাচ্চা হয়েছে। হ্যাঁ, কিন্তু কারণ এই জন্য বলা হয় যে মাকে খাবারটা স্বাভাবিক আমরা যা খাই তার চেয়ে 300 থেকে 500 কিলো ক্যালোরি খাবার একটু বেশি দিতে হবে। কেন এই 300 থেকে 500 ক্যালোরি খাবার বেশি দিব? এই খাবারটা হচ্ছে যে মা থেকে তার মায়ের পুষ্টিটা পূরণ করে যেটা বাচ্চার দেহে চলে যাচ্ছে, তাহলে মাও ভালো থাকবে, তার বাচ্চাও ভালো থাকবে। হ্যাঁ, এই জন্য যে এই যে খাবার খেলেই যে বাচ্চা অনেক বড় হয়ে যাবে এমন না। স্বাভাবিক বাচ্চা কিন্তু আমরা বলি যে বলা হয় যে 3.5 কেজি ইভেন 4 কেজি বাচ্চাও নর্মাল ডেলিভারি হতে পারে যদি তার পজিশন, বাচ্চা এবং মায়ের কন্ডিশন সব কিছু ভালো থাকে। হ্যাঁ, তাহলে কিন্তু নর্মাল বাচ্চা হতে পারে। মানুষের কিন্তু মানে আগে থেকে একটা ভয় হয় যে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। তবে এটা আমি বলি যে প্রপোর্শনেট, যে কোনো খাবারই খেতে হবে প্রপোর্শনেট। অর্থাৎ প্রথম থেকে আমরা জানি যে সুষম খাদ্য, যেটা সুষম খাদ্য যেমন আমাদের খাবারের মধ্যে কি থাকে, খাবারের মধ্যে মেন যে খাবারগুলো যেটা আমাদের শক্তি দেয়, শক্তিদায়ক খাবারের মধ্যে হচ্ছে কি কার্বোহাইড্রেট, শর্করা, তারপরে আছে আমিষ, তারপরে আছে স্নেহ বা চর্বি জাতীয় খাবার। এই খাবারগুলোই আমাদের দেহে পর্যাপ্ত কি করে এনার্জি দেয় এবং শক্তি দেয়। এছাড়া আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু আছে যেগুলো আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এবং দেহের স্বাভাবিক যে মেটাবলিজম এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোর জন্য দরকার হয় এবং বাচ্চার গ্রোথ মানে স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন হয়। সেগুলোকে আমরা বলি যে ভিটামিনস, মিনারেলস, এগুলো যেগুলো আমাদের খাবারের স্বাভাবিক যে খাবারগুলো খাই সেগুলোতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর এগুলোর পরেও আমাদের দেহের স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য যেটা পর্যাপ্ত দরকার সেটা হচ্ছে পানি। কারণ আমাদের দেহের সব জায়গাতে পর্যাপ্ত পানি না থাকলে সেখান থেকেও কিন্তু শারীরিকভাবে অনেক সমস্যা হতে পারে। তো আমাদের যে খাবারগুলো আমাদের খেতে হবে
এই সব নিউট্রিশন আছে এমন খাবারই চুজ করবে। অনেকের আসলে ফুড হ্যাবিট আছে শুধুমাত্র মাছ বা মাংস ছাড়া অন্য খাবার খায় না, বা মাছও কেউ খায় না, সে কেবল মাংস খায় বা শুধু বিরিয়ানি খায়। হ্যাঁ, কিন্তু সাধারণ শাকসবজি যেখানে আমাদের সব ধরনের নিউট্রিশন ভিটামিন এগুলো আছে, সেই খাবারগুলো কিন্তু অনেকে আবার খায় না, যেগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ভিটামিনস থাকে হচ্ছে ফ্রেশ শাক সবজি ফলমূলে। কিন্তু এই হ্যাবিটটা অনেক সময় অনেকের, এবং সেটা স্বাভাবিক যে দেশি খাবার আছে, দেশি শাকসবজি আছে যেগুলোর দাম অনেক বেশি না, সবাই মোটামুটি অ্যাফোর্ড করতে পারে, সেই খাবারগুলো কিন্তু অনায়াসেই সবাই খেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ম্যাডাম, দেশি ফল এটাও খাওয়া উচিত, কারণ এখন বিদেশি ফল এত বেশি হয়েছে এবং এত প্রিজারভেটিভ দেয়া, এগুলো না খেয়ে দেশি যে ফল, একটা পেয়ারা, একটা হচ্ছে দেশি কলা, এগুলো খেলে বরং ওর জন্য পুষ্টিটা আরো বেশি ভালো হবে। হ্যাঁ, মানে এটা ঠিক বলেছ, কারণ এই দেশি ফলগুলোতে প্রিজারভেটিভ থাকে না, কেমিক্যালগুলো কিন্তু আমাদের দেহে কিন্তু অনেক রোগ, মানে অনাকাঙ্ক্ষিত রোগ তৈরি করছে। হ্যাঁ, যার কারণে আমরা দেশি ফল, দেশি শাকসবজি যেটা আমাদের মানে বাড়ির আশেপাশে হয়ে থাকে, অনেক পুষ্টিমান আছে, অনেক পুষ্টিগুণ আছে, কিন্তু আমাদের জানা নাই। হ্যাঁ, কিন্তু সেটা অনেক সময় যারা আমাদের গ্রামগঞ্জে বা মফস্বল শহরে থাকে, এটা অনেক সময় কিনেও খেতে হয় না, বাড়ির আশেপাশেই অনায়াসে হয়। হ্যাঁ, যেমন কচুর শাক থেকে শুরু করে এমনি আরও দেশি বিভিন্ন শাকসবজি আছে যেগুলোর দাম খুবই কম, এটা যে কোনো মানুষই কিন্তু মোটামুটি সে কিনতে পারে, অ্যাফোর্ড করতে পারে। এখানে পর্যাপ্ত ভিটামিন মিনারেলস আছে, যেটা একটা মা এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য প্রয়োজন। আর যেটা হচ্ছে যে খাবারের যে ব্যালেন্স করে খাবার খাওয়াটা, এখন এটা খুবই জরুরি। আমাদের এক দর্শক যে বলেছিল যে খাবারটা কিভাবে প্রস্তুত করলে খাবারের মানটা, আমার সহযোগী কলিগ যে বলে গেছেন, সে খুবই ভালো করে বলেছেন, যে সে বলেছে যে খাবারগুলো মানে আমরাও যেটা প্রাধান্য দিই, সেটা হলো যে খাবারগুলো কাঁচা খাওয়া যায়। যেমন সালাদ হিসেবে আমরা যে সবজিগুলো বলি, সেগুলো কিন্তু যেমন শসা, টমেটো, এগুলো বিশেষ করে টমেটো যদি আমাদের রান্না করেও খেতে পারি, কিন্তু এখানে পর্যাপ্ত ভিটামিন মিনারেলস আছে। তারপরে গাজর, এগুলোতে যেটা আমরা কাঁচা সালাদ হিসেবে খেতে পারি, সেটা খেতে হবে। আর বাকি যে সবজিগুলো অনেক সময় আমরা এমনভাবে ভাজি মরমরা করে মুখে স্বাদ লাগে, কিন্তু ওই খাবারের যে স্বাভাবিক ভিটামিন মিনারেলস এগুলোর কিন্তু খাদ্য গুণ যে পরিবর্তন হয়ে যায়, যার কারণে খাবারটা পর্যাপ্ত মানে ভালো সিদ্ধ হবে, কিন্তু মানে অনেক বেশি আগুনে জাল দিয়ে বা খুবই একদম শুকনো করে কষাতে কষাতে মাংস এমন পর্যায়ে নিয়ে যায় যে ভাজা ভাজা করে ফেলে, কিন্তু ওটা মুখে স্বাদ লাগে, কিন্তু অনেক পুষ্টিমান নষ্ট হয়ে যাবে। এই জন্য খাবারটা পর্যাপ্ত সিদ্ধ হবে, এমনভাবে মানে খেতে হবে, এবং মানে জাস্ট সিদ্ধটা ভালো হলেই হবে, এবং তার জন্য পরিমাণ মতো তেল, স্বাভাবিক মশলা যেটা ইউজ করে সেটা করতে হবে। আর দেখতে হবে যে সব কিছু খাবারের মধ্যে যেন একটা স্বাভাবিক মানে অনেক টেস্ট করে খাওয়ার চেয়ে মানে অনেক মশলা, অনেক তৈলাক্ত খাবার না খেয়ে, বিশেষ করে গর্ভবতী অবস্থায় স্বাভাবিক তেল মশলা দিয়ে খাবারগুলো খেলে সেটা সহজপাচ্য হবে, এবং তার শরীর এবং বাচ্চার শরীর মন দুটোই ভালো থাকবে এবং উপকারে আসবে। মায়ের জন্য উপকারী, মায়ের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে, কোষ্ঠকাঠিন্য থাকবে না, বাচ্চার তার হচ্ছে গাট মোটিলিটি ঠিক থাকবে, এই সমস্যাগুলো থেকেও সে অনেকটা মুক্ত হতে পারবে। এবং ম্যাডাম আপনারা দুজনে যেটা বললেন যে খরচের বিষয় আসলে অত বেশি চিন্তা করার দরকার নেই, আমাদের আশেপাশে যে খাবার আছে অল্প খরচে আসলে পুষ্টিগুণ সম্পন্ন হয়। এবং এই ধরনের খাবার খেলে কিন্তু বাচ্চার ওয়েট অনেক বেশি, যে একটা মা বলছিল যে ওজন বেড়ে যাবে, স্বাভাবিক যে খাবারগুলো সেগুলোতে কিন্তু ওজন অত বেশি বাড়ে না, মায়ের ওজন বাচ্চার ওজন স্বাভাবিকই থাকবে এবং পুষ্টিমানটাও বজায় থাকবে। ধন্যবাদ। আরেকটা বিষয় এখানে মানে আলোচনায় থাকে যে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু খাবারের বিষয়ে মানে বলা হয় যে এই খাবারগুলো খাওয়া যাবে না, বা রেস্ট্রিকশন, বাচ্চার ক্ষতি হতে পারে বা কিছু, এই বিষয়ে যদি দুজনেই যদি একটু বলেন ম্যাডাম। আচ্ছা, এরকম কিছু খাবার আসলে আমরা সেরকম সায়েন্টিফিক ব্যাখ্যা পাই নাই, বা আমাদের বইপত্রে সেরকম কিছু লেখা নাই, তবুও এটা একটা কিছু চলে আসে, যেটা আমরা অনেক সময় মাঝে মাঝে কিছু রিসার্চ বা এসে জানতে পারি কি, যেমন গর্ভের প্রথম 3 মাস বলে হচ্ছে কি আনারস, সেটা পাকা কাঁচা যাই হোক, আনারস, পেঁপে পাকা কাঁচা,
এগুলো খেতে নিষেধ করা হয়। আসলে সবার ক্ষেত্রে কিন্তু এটা তা না, বিশেষ করে যাদের হচ্ছে আগের অ্যাবর্শনের একটা ঝুঁকি থাকে, এগুলো কিন্তু তখন ওই সব মায়েদের অ্যাবর্শনের ঝুঁকিটা বাড়িয়ে দেয়, এই জন্য তখন নিষেধ করা হয়। তখন এটা প্রচলিত টার্মে চলে আসছে কি এগুলো খাবে না। তো এগুলো তো আহামরি তেমন কোনো খাবার না, সেটা এই প্রথম 3-4 মাসে বন্ধ রাখলেও পারে। তাছাড়া আছে গাজর। যদিও হচ্ছে খুব ভালো একটা খাবার, এখানে অনেক প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, এবং ভিটামিন ই আমাদেরকে সাধারণত বলা হয় কি খুব বেশি সমস্যা না হলে প্রেগনেন্সি প্রথম 3 মাস ভিটামিন এ না খেতে, কারণ এটা একটা টেরাটোজেনিক ইফেক্ট আছে। সেজন্য গাজরটাও আপাতত কিছুদিন না খাক 3 মাস, কারণ এই সময়ে হচ্ছে ভ্রূণটা তৈরি হয়ে থাকে। গাজর, কামরাঙ্গা, তো এই কয়টা ফল আর সবজি সাধারণত আমরা নিষেধ করে থাকি। তবে এটার আসলে তেমন কোনো উল্লেখযোগ্য সেরকম কোনো ব্যাখ্যা নাই। কেউ যদি খেতে চায় বা কেউ যদি খেয়েও থাকে তাহলে যে তার অ্যাবর্শন হয়ে যাবে এমন কিন্তু তা না। বিশেষ করে যাদের একটা ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে নিষেধ করা হয় কি এগুলো খাবার অন্তত কিছুদিন না খেয়ে থাকতে, আর খেলেও কোনো অসুবিধা নাই, আমি তাই মনে করি। ধন্যবাদ। হ্যাঁ, মানে আমিও আমার কলিগের সঙ্গে একমত যে সে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে যে আসলে এই খাবারগুলো আমাদের বইয়ে কোথাও নিষেধ করা নাই। আসলে আমাদের মানে গাইনির যে বইগুলো, ববসের যে বইগুলো আসে সেগুলো কিন্তু সব মানে চেক করে আসে যে যেগুলো একদম প্রুভড ওয়ার্ল্ড ওয়াইজ। হ্যাঁ, আমাদের এই জন্য বইয়ে কিন্তু এখনো ওইভাবে না, তবে কোথাও কোথাও দেখা গেছে যে এরকম যে তার আগের প্রেগনেন্সিটা খেলে বা তার পরিচিত কেউ ওইটা খাওয়ার পরে অ্যাবর্শন হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ভিতরে একটা আতঙ্ক। তবে যেটাতে ভয় পাই সেটা মনের দিক থেকে জটিলতা এড়ানোর জন্য অ্যাভয়েড করতে পারে। তবে যদি কেউ খেয়ে ফেলেও যে প্রেগনেন্সি আসছে, ভয় পাওয়ার কিছু নাই। আমরা ওরকম ব্যক্তিগতভাবে বা মানে আমাদের যে নলেজ সেখান থেকে মনে হয় যে ওরকম খারাপ কিছু হয় না। ধন্যবাদ ম্যাডাম। সেক্ষেত্রে যেহেতু প্রচলিত এবং খাবারগুলো অত জরুরি না যে মানে আনারস এবং কামরাঙ্গা মানুষ এমনি খুব বেশি খায় না, কামরাঙ্গা তো পাওয়াই যায় না। সেক্ষেত্রে যেহেতু একেবারে খেতেই হবে এমন যেহেতু কোনো খাবার না, অতএব প্রচলিত থাকলেও সেগুলো যে ঠিক আছে অ্যাভয়েড করলো পরে। আমি একটা কথা বলি, ম্যাডাম যখন বললো কি হচ্ছে কি ম্যাডামের পেশেন্ট এসে বলছে কি রোগী খাবার কম দেয় কি যাতে গর্ভের বাচ্চা বড় না হয়ে যায়, এরকম আমি অনেক সময় এক্সপিরিয়েন্সড হই কি যখন রোগী দেখি তখন আল্ট্রাসাউন্ডে বা হচ্ছে আমি যখন দেখি কি হচ্ছে বাচ্চার গ্রোথটা ঠিক মতন হচ্ছে না, তখন আমাকে জিজ্ঞেস করে কি ম্যাডাম কি খেলে বাচ্চা বড় হবে। তো আসলে এইটা হচ্ছে তেমন কোনো নাই, এমন কোনো খাবার নাই বা এমন কোনো সাপ্লিমেন্ট নাই কি যেখানে হচ্ছে বাচ্চা বড় হয়ে যাবে খুব অ্যাব্রাপ্টলি আমি কোনো ওষুধ দিলে বা কোনো খাবার খেলে। তবে হ্যাঁ, তার যদি হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খায় এবং তার যদি রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে থাকে এবং তার যদি ওজন ঠিক মতন বাড়ে, সেটা যদি হয় তাহলে হচ্ছে তার গর্ভের বাচ্চাটা নিশ্চিত বড় হবে বা স্বাভাবিক একটা যেটা ওজন হওয়া উচিত সেরকমই হবে। কাজে বাইরের খাবার বা অনেক দামি খাবার খেলে যে বাচ্চা বড় হয়ে যাবে এমন কোনো না, সে ঘরের খাবারই খাক এবং অল্প অল্প করে ভালো বারে খাক এবং হচ্ছে পুষ্টি সমৃদ্ধ খাবার খাক। ধন্যবাদ। মানে আমরা আলোচনার মধ্যে যেটা আপনারা বললেন যে অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অন্তত 4 বার চেক আপের জন্য আসার দরকার। তো এই ক্ষেত্রে চেক আপে আসলে একটা বিষয় মাথায় থাকে যে আমরা প্রাইভেট চেম্বার নাই ধরলাম, আমরা সরকারি জায়গায় গেলাম চেক আপের জন্য, কিন্তু সেখানে গেলে পরীক্ষা নিরীক্ষার অনেক পরিবারের অনেক সময় দুশ্চিন্তা থাকে যে কী পরীক্ষা নিরীক্ষা দিবে, কেমন খরচ। সেক্ষেত্রে আসলে এইসব চেক আপে আসলে কোন কোন ধরনের আসলে পরীক্ষা নিরীক্ষা করা উচিত এবং যে পরীক্ষা নিরীক্ষা না করলেই নয়, বাচ্চা এবং মায়ের যেহেতু সুস্থতার বিষয় এবং সরকারিভাবে খরচ কেমন হয় সে বিষয়ে যদি একটু ম্যাডাম ধারণা দেন। মানে আসলে যদিও অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা কিন্তু প্রাথমিক অবস্থায় দরকার হয় না। একজন স্বাভাবিক মা, আমাদের ধরে নিই আমাদের বেশিরভাগই স্বাভাবিক মা, তাদের জন্য ন্যূনতম আমরা কয়েকটা পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়ে থাকি। হ্যাঁ, যেমন বিশেষ করে মায়ের জন্য যে মায়ের একটা তার রক্ত স্বল্পতা আছে কিনা, আমরা হিমোগ্লোবিনটা মূলত করি, অনেক সময় আমরা সিবিসিটাও করি।
মানে হিমোগ্লোবিনটা আমাদের দরকার, যে তার অ্যানিমিয়া আছে কিনা বা রক্ত স্বল্পতা আছে কিনা। অনেক মা কিন্তু ডায়াবেটিস থাকে না, অথবা ডায়াবেটিস আছে তার জানা থাকে না, অথবা প্রেগনেন্সিতেই ডায়াবেটিস প্রথম এসেছে। তো এটা ডিটেকশন করার জন্য আমাদের কিন্তু একটা ব্লাড সুগার লেভেল করতে হয়। আবার প্রেগনেন্সি আমরা বলি যে একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, যেখানে মা অনেক সময় ইনফেকশনের যে উপসর্গগুলো এটা অনেক সময় ধরা পড়তে মানে প্রকাশ পেতে পারে, আবার ওটা হচ্ছে লুকায়িত থাকতে পারে। তো মানে এই জন্য আমাদের একটা রুটিন ইউরিনারি মাইক্রোস্কোপিক বা রুটিন পরীক্ষা করা হয় ইউরিনের, প্রস্রাবের। আর করা হয় যেটা হচ্ছে যে আমরা এগুলো করি। আর তার সঙ্গে যেটা করা হয় যে আমাদের বাচ্চার ব্লাড গ্রুপিংটা, অনেক মায়ের যদি রক্ত কম থাকে তাদের ব্লাড গ্রুপিংটা করতে হয়। আর বাচ্চার কন্ডিশন দেখার জন্য একটা আলট্রাসোনোগ্রাম, যে বাচ্চাটা মানে স্বাভাবিক বাচ্চা আছে কিনা, সেটা জরায়ুতে স্বাভাবিক পজিশনে আছে কিনা বা অথবা জীবিত কিনা, আর হচ্ছে যে এটা জরায়ু ছাড়া অন্য কোথাও আছে কিনা, যেটা এগুলো আমাদের ডিটেকশন করার জন্য। এবং অনেক সময় অনেক মা বুঝতে পারে না যে প্রেগনেন্সি এসে গেছে, তারিখটা ঠিক মতো বলতে পারে না। আমরা ওই যে জেস্টেশনাল এজটাকেও দেখার জন্য, অথবা কিছু অ্যাবনর্মাল প্রেগনেন্সি যেমন একটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, এগুলো ডিটেকশন করার জন্য আমরা একটা আলট্রাসাউন্ড। এবং এই যে এগুলো এছাড়া আরও অনেক পরীক্ষা আছে, যদি আমাদের তার ইতিহাস এবং শারীরিক এক্সামিনেশন মনে হয় যে তার আরও সমস্যা আছে, তখন আমরা ওই যেমন হাইপোথাইরয়েড মনে হচ্ছে তার ইতিহাস, তখন আমরা টিএসএইচ, কিন্তু আদারওয়াইজ আমরা প্রথমেই টিএসএইচ করি না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 6টা পরীক্ষা করতে বলেছে, যেমন ব্লাড গ্রুপিং, হিমোগ্লোবিন, ব্লাড সুগার, রুটিন ইউরিনের HbA1c, কারণ আমাদের দেশে বি ভাইরাসটা খুব কমন। এই 5টা মায়ের জন্য আমরা করি, তার সঙ্গে করি ওই যে বাচ্চার কন্ডিশন দেখার জন্য আলট্রাসোনোগ্রাম। তবে যদি আমাদের এক্সামিনেশন এবং করে মনে হয় যে তার অন্য ডিজিজ থাকতে পারে, তখন আবার আমরা ওই পরীক্ষাটা করাবো। এবং এই পরীক্ষাগুলো খুবই কম টাকায় হয়, যদি এটা সরকারি হাসপাতালে আমাদের মানে জেলা লেভেলে, উপজেলা লেভেলে সব জায়গাতে এই পরীক্ষাগুলো কিন্তু ব্যবস্থা আছে, এবং সেটা খুবই অল্প, হয়তো 300 থেকে 500 টাকার মধ্যেই হয়ে যাওয়ার কথা। ধন্যবাদ। সেক্ষেত্রে আসলে অত বেশি খরচ না, হয়তো উপজেলা লেভেলে 5 টাকা বা জেলা লেভেলে 10 টাকার হয়তো টিকিট কেটে হয়তো 300 থেকে 500 টাকার মধ্যেই হয়তো পরীক্ষাগুলো। আবার কিছু পরীক্ষা তো ফলো আপ, যেমন ব্লাড গ্রুপিং একবার জানলেই হচ্ছে, পরবর্তীবার তো আসলে জানতে হচ্ছে ভাইরাস একবার করলেই হলো, থাইরয়েড। তো সেক্ষেত্রে আসলে মনে হয় না যে অত বেশি খরচ হবে, অতএব খরচের চিন্তাও মনে হয় অত বেশি নাই। এবং রেগুলার যে 4 বার আপনারা বললেন, সেই 4 বার অন্তত ন্যূনতম চেকআপে অবশ্যই আসা উচিত। আশা করি আমাদের যারা শুনছেন অবশ্যই এই বিষয়ে সচেতন হবেন এবং আশেপাশে যারা আছে তাদের জানাবেন। এই পর্যায়ে আমি জানিয়ে দিচ্ছি আমাদের এই পর্বের কুইজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী গর্ভবতী অবস্থায় ন্যূনতম কতবার চেকআপে আসতে হবে? আমি প্রশ্নটি আবার বলছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী গর্ভবতী অবস্থায় ন্যূনতম কতবার চেকআপে আসতে হবে? আগামী 2 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে উত্তর আমাদের হাতে এসে পৌঁছতে হবে। আমাদের কাছে উত্তর পাঠানোর ঠিকানা প্রযোজক GOB, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। আমাদেরকে ইমেল করেও উত্তর পাঠাতে পারেন। ইমেলের ঠিকানাটা আমি জানিয়ে দিচ্ছি, program.bbg@gmail.com। ফেসবুক লাইভ কমেন্টস বা মেসেঞ্জারের মাধ্যমে উত্তর আমাদের কাছে পাঠাতে পারেন, অথবা আগামী 2 ডিসেম্বর 2025 তারিখের আগে আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিন। ধন্যবাদ। আর এর মধ্যে আমাদের ফেসবুক লাইভে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমি একটু জানিয়ে দিচ্ছি। ইসমাইল হোসেন যুক্ত হয়েছে, মেহেদি হাসান মামুন উনি দেখছেন সঙ্গীতা সরকার, সুকান্ত রয়, সুবর্ণা জয়, অনু বিশ্বাস, পারভিন আক্তার, শিকদার হাসান এবং জহিরুল ইসলাম জয় সহ আরও অনেকে আমাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন। যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফোন করেছেন অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে ম্যাডাম আরও একটু বিষয় একটু জানতে চাইব। দেখা যায় যে গর্ভবতী হওয়ার সময় ডেলিভারির জন্য যে একটা প্রস্তুতি, সে বিষয়ে মেরি ম্যাডাম যদি খুব সংক্ষেপে একটু বলেন, আমাদের সময় খুবই কম, খুবই অল্প, যে ডেলিভারির প্রস্তুতি বিষয়ে। ধন্যবাদ সঞ্জয়। ডেলিভারি প্রস্তুতি সেটা একদম যে ডেলিভারির সময় করতে হবে এমন কিন্তু না। এটা যখন সে একটা রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে আসবে তখন থেকে তার এই প্ল্যানিংটা করে নিতে হবে, কি তার ডেলিভারি কিভাবে করবে, কোথায় করবে, এবং তার অ্যাসোসিয়েটেড কী কী জিনিস লাগবে, তার ট্রান্সপোর্ট, তার হচ্ছে ব্লাডের ফ্যাসিলিটিস বা ব্লাডের একটা ডোনার রেডি রাখতে হবে,
এবং যদি সব কিছুই ভালো থাকে এবং সে যদি একজন নর্মাল প্রথম বাচ্চা বা আগেও ভ্যাজাইনাল ডেলিভারি হয়েছে, সে যে কোনো একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে যেখানে হচ্ছে গাইনি বিভাগ আছে সেখানে সে যেতে পারে, সেখানে তারা ট্রাই করতে পারে এবং সেখান থেকে কোনো ধরনের সমস্যা হলে তো সেখান থেকে তারা রেফার করেই দিতে পারে, অথবা যে কোনো জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল তার আশেপাশে যেটাই আছে সে সেখানেও যোগাযোগ করতে পারে। তবে হ্যাঁ, এই ডেলিভারি প্ল্যানিংটা করতে হবে আগে থেকে, যেটাকে আমরা বলি বার্থ প্ল্যান, এবং এটা অ্যান্টিনেটাল চেক আপের মাধ্যমে আগের থেকেই তাকে হচ্ছে এই জিনিসগুলো প্লাস তার হচ্ছে একটা কস্টিং ইফেক্ট থাকবে, সেটাও সে সময় থেকেই ম্যানেজ করবে বা হচ্ছে গুছায় রাখবে, যাতে আমার যে কোনো কারণে যে কোনো এমার্জেন্সি হলে আমি সেটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের বেতারের শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। আজকে আমরা আলোচনা করলাম গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা ও করণীয় সম্পর্কে। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন ডাক্তার রিনা রানী সাহা ও ডাক্তার নাজমুন সেহামেরি, সহকারী অধ্যাপক, গোপালগঞ্জ মেডিকেল কলেজ এবং 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল গোপালগঞ্জ। এতটা সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ বেতার গোপালগঞ্জের পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।